নমস্কার বন্ধুরা, আমি সোলাঙ্কি আমার নীতিমূলক গল্পের আসর ও ভৌতিক গল্পের আসরে আমার ছোট ছোট ভাই বোন এবং আমার দাদা দিদিদের আরও একবার অনেক অনেক স্বাগত। যিনারা প্রতিদিনের শ্রোতা বন্ধু তাঁদের উদ্দেশ্য তো অবশ্যই, যিনারা আজ নতুন আমার চ্যানেল ভিজিট করছেন তাঁদের উদ্দেশ্য থাকলো অসংখ্য ধন্যবাদ। যদি আজকের গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রাখবো আমার পাশে থাকার, এবং আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন। তাহলে আমি যখনই যেই রূপ গল্প নিয়ে উপস্থিত হব সেগুলো সময় মতো আপনারা আপনাদের ফোনে নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন। আর কথা না বাড়িয়ে তাহলে বন্ধুরা, আজকে আমি যে গল্পটা শুরু করতে চলেছি, গল্পটার নাম হলো বিশ্বাসঘাতকতার শাস্তি। লিখেছেন সুব্রত কুমার বসাক। বাসটা যখন পাগলিগঞ্জের স্টপেজে দাঁড়ালো তখন আমার হাত ঘড়িতে বাজে রাত 7:45। আমার সঙ্গে ছিল আমার বন্ধু বঙ্কু। ওকে বললাম, তাড়াতাড়ি নেমে আয়, এতটা রাস্তা হাঁটতে হবে। এমনিতেই দেরি হয়ে গেল। আসলে আমাদের ওখান থেকে পাগলিগঞ্জে আসতে সময় লাগে 1 ঘন্টা কি 1.5 ঘন্টা। সেই হিসাবে রওনা দিয়েছিলাম বিকেল 4:30টার দিকে, কিন্তু মাঝপথে গাড়ি খারাপ হয়ে যাওয়ায় এই বিপত্তি। বঙ্কু নেমে বলল, 1 কাপ চা খেয়ে নিলে হতো না? আমি বললাম, তুই বুঝতে পারছিস না, এখান থেকে 3-4 কিলোমিটার হাঁটতে হবে। মামার ওখানে গিয়ে খাওয়া যাবে, এখন চল। আমি ইন্স্যুরেন্স অফিসে কাজ করি, সেই ব্যাপারে মামাকে দিয়ে একটা বীমা করাবো, এই চিন্তা নিয়েই যাচ্ছি। রাতটা থেকে মামার সঙ্গে ভালোভাবে আলোচনা করে পরদিন সকালে কিংবা বিকেলে যে কোনো সময় ফিরলেই হলো। তবে আপাতত ঠিকমতো পৌঁছাতে পারলে হয়। পাগলিগঞ্জ থেকে এখন টানা হাঁটতে হবে প্রায় 1/2 ঘন্টা খানিক। গ্রামের নাম পোড়ামাদল। আমি ছোটবেলায় একবার এসেছিলাম, সেও প্রায় 10 বছর আগের ঘটনা। একটু যে অসুবিধে পড়ব সে নিজেও জানি। ওই জন্যই বঙ্কুকে সঙ্গে নিয়ে এসেছি। ওর সাহস আছে, তবে কিছুটা গোঁয়ার। আমরা পাগলিগঞ্জ বাস স্ট্যান্ডকে পেছনে রেখে এগিয়ে গেলাম। সামনেই আত্রেই নদী আছে। বর্ষার সময় যখন জল দুকুল ছাপিয়ে যায় তখন নৌকোয় এপার ওপার হতে হয়। এখন অবশ্য আমাদের যেতে হবে বাঁশের সেতু পেরিয়ে। বাঁশের সেতু পেরোতে আমার খুব ভয় করে, কেমন যেন নড়বড় করে। তাই আমরা কিছুটা বালুর চর পেরিয়ে সেতুতে উঠলাম। বঙ্কু বলল, দরকার হলে আমার হাতটা ধর। আমি বললাম, ঠিক আছে, যেতে পারবো। সেতুটা বেশ বড়। এত বড় সেতুতে আমরা মাত্র 2 জন। চারিদিকে কালো অন্ধকার রাত। দূরে অবশ্য টিমটিম করে একটা আলো জ্বলছে। ছোট একটা কুঁড়ে ঘর আছে সেখানে। বঙ্কু বলল,
এই নদীর চরে ওখানে কে থাকে রে? আমি বললাম, কেউ থাকে না তো। এই সেতু ওপর দিয়ে পার হতে হলে পয়সা দিতে হয় ওখানে। সারাদিন পয়সা কালেকশন করে যে লোকটা, সে হয়তো বাড়ি যাবে এখন। তারপর একটু থেমে তাড়াতাড়ি বললাম, চল, ওই লোকটার বাড়ি যদি আমার মামার গ্রামেই হয় তাহলে একসঙ্গে যাওয়া যাবে। সেতুটা পার হয়ে আবার আমরা বালুর চরে নামলাম। বালুর চরের মধ্যেই কুড়ে ঘরটা রয়েছে। একটা লণ্ঠন জ্বলছে, তবে সলতেটা কমানো। আমি পকেট থেকে 1 টাকার একটা নোট বের করলাম। তারপর কিছুটা নিচু হয়ে কুড়ে ঘরের মধ্যে ঢুকলাম। ঘরে কেউ নেই, কোনো ছোট খাটিয়া পাতা। লণ্ঠনের স্বল্প আলোয় ঘরের সমস্ত অন্ধকার সরে যায়নি। কেমন আলো আঁধারের খেলা চলছে। আমি একটু শব্দ করে ডাকলাম, কি ব্যাপার দাদা, কোথায় আপনি? উত্তর নেই। খাটিয়ার নিচে কিসের যেন খসখস শব্দ হলো। এবার আমার একটু ভয় ভয় করতে লাগলো। চারিদিকের পরিবেশটা কেমন নিঝুম। আমি পিছন ফিরে বেরোতে যেতেই পায়ে লেগে গেল লণ্ঠনটা এবং পড়ে গেল। পড়েই দপদপ করতে লাগলো। আমি তাড়াতাড়ি বেরিয়ে এলাম। আর সেই সময়ই দেখলাম একজন লম্বা লোক কুড়ে ঘরের সামনে এসে দাঁড়ালো। তারপর নিচু না হয়ে অবলীলাক্রমে ঢুকে পড়ল কুড়ে ঘরের মধ্যে। অবশ্য আলো আঁধারের মধ্যে আমি ভুল দেখে থাকলেও থাকতে পারি। লোকটা কিছুক্ষণের মধ্যেই আবার বাইরে বেরিয়ে এসে একটা তালা ঝুলিয়ে দিল ঘরে। তারপর আমার দিকে তাকিয়ে বলল, আপনি জীবনবাবুর ভাগ্নে তো? চলুন, আমি ওই দিকেই যাব। লোকটার গলার স্বর কেমন যেন ভাঙা ভাঙা। চোয়াল দুটো ঠেলে বেরিয়ে আসছে যেন। চোখ দুটো কোটরে। আমি ভেবে অবাক হলাম, লোকটা জানলো কি করে যে আমি জীবনবাবুর ভাগ্নে? নাকি আমার পোশাক দেখেই বুঝে গেছে? কারণ এই গ্রামে আমার মামাই সবচেয়ে অবস্থা সম্পন্ন। এইসব গ্রাম্য লোকগুলো বেশ শেয়ানা হয়তো দেখছি। ভিতরে ভিতরে আমি কিছুটা সাবধান হয়ে গেলাম। অবশ্য মুখে বললাম, তাহলে তো ভালোই হয়, অনেক রাত হয়ে গেছে, ঠিকমতো রাস্তাঘাট চিনে যেতে মুশকিল হতো। আপনি সঙ্গে থাকলে সুবিধেই হবে। লোকটা খ্যানখ্যানে গলায় হেসে বলল, তা যা বলেছেন। জানেন, রাত বিরেতে যেতে আমারও ভয় করে। সঙ্গী না পেলে বাড়ি যাই না, নদীর চরেই থেকে যাই। ওই বাবু আপনার বন্ধু বুঝি? বঙ্কুকে এদিকে আসতে দেখে বলল। আমি বললাম, হাঁ। আমার সঙ্গে একজন অপরিচিত লোককে দেখে বঙ্কু প্রথমে কিছুটা অবাক হয়ে গেল। তারপর বলল, একে আবার কোথা থেকে জোগাড় করলি? আমি জানি বঙ্কু অপরিচিত লোক দেখলে একটু বিরক্তি হয়। বললাম, মামাকে ইনি চেনেন, আর ওই গ্রামেই যাবেন। তাই আমার মুখের কথা কেড়ে নিয়ে লোকটি বলল, আরে তোমার মামাকে শুধু চিনি কি বলছো হে? তোমার মামার বাড়ি আমি যে কাজ করেছি টানা 6 বছর। তুমি ছোটবেলায় একবার এসেছিলে লালটু বাবু, মনে আছে তো? আমি লোকটির কথা শুনে রীতিমতো চমকে উঠলাম।
আমি তো এসেছিলাম আজ থেকে প্রায় 10 বছর আগে। তখন এই লোকটা কাজ করত? কি জানি, আমার তো মনে পড়ছে না। আমি তখন ছোট হলেও বয়স 12-13 ছিল। একেবারে ভুলে যাওয়ার কথাও নয়। কিংবা আমি হয়তো চিনতে পারছি না। আমার ছোটবেলার নামটাও দিব্যি মনে রেখেছে। আমি চেরা চোখে তার দিকে তাকালাম। সত্যি চেনা মুখ কিনা মনে করতে পারছি না। অবশ্য আমি যে লোকটার মুখ স্পষ্ট দেখতে পাচ্ছি তাও নয়। একেই তো অন্ধকার, তার ওপর নদীর চর পেরিয়ে গ্রামের রাস্তায় পা দিয়েছি। দুধারে এখন গাছের সারি, মাঝখান দিয়ে সরু রাস্তা। ভালো করে দেখার উপায় নেই। তবু আর একবার দেখার চেষ্টা করতেই চমকে চোখ ফিরিয়ে নিলাম। লোকটির সারা মুখে এক রাশ কালো অন্ধকার যেন জমাট বেঁধে আছে, আর তার মাঝে চোখ দুটো কাঁচের মার্বেলের মতো জ্বলজ্বল করছে। মনে হলো আমার দিকেই তাকিয়ে আছে। আমি ঘাবড়ে গেলাম। কেমন যেন অস্বস্তি হতে লাগলো। কি ব্যাপার লালটুবাবু, মনে করতে পারছেন না তো? লোকটির কথায় আমার চমক ভাঙল। বললাম, না, মানে সেই ছোটবেলাকার কথা তো। তোমার মনে নেই, অথচ দেখো আমার সব মনে আছে। আমার নাম কি ছিল বলো তো? হরিমাধব। আমাকে ছাড়া তোমার মামার এক দণ্ড চলতো না। ওই যে অত জায়গা জমি, বড় বড় 4টে পুকুর, গোয়াল ভর্তি গরু, সেসব কে সামলাতো? বঙ্কু এতক্ষণ চুপ করেছিল। এবার থাকতে না পেরে বলে ফেলল, কে আবার? আপনি? আপনার মতো কাজের লোক এই অঞ্চলে আর কেউ আছে নাকি? বঙ্কুর কথা শেষ হতে না হতেই আকাশে বিদ্যুৎ চমকে উঠল। গাছের মাথাগুলো বাতাসে দোল খেতে লাগলো। কখন যে আকাশে মেঘ করেছে বুঝতেই পারিনি। একটা গা ছমছমে বিপদের গন্ধ পেলাম। মনে হলো কিছু একটা ঘটবে। আমরা তখন চলেছি গাছপালায় ভর্তি একটা জঙ্গল, সেই জায়গার মধ্যে দিয়ে। এই সময় ঝড় উঠলে মুশকিলে পড়তে হবে। তার উপর যদি বৃষ্টি নামে তো কথাই নেই। গ্রামের কাঁচা রাস্তা জল কাদায় একাকার হয়ে উঠবে। ভাবতে ভাবতেই ঝড় উঠল। আমাদের চারপাশে ঘিরে শুধু শোঁ শোঁ শব্দ। অন্ধকার আরো গাঢ় হয়ে গেল। কাছে কোথায় যেন একটানা একটা গোঙানির মতো শব্দ হচ্ছে। এবার ভয় পেয়ে আমি চিৎকার করে উঠলাম। একটা গাছের ডাল ভেঙে যদি মাথায় পড়ে তাহলে আর দেখতে হবে না। হরি মাধবী বা কোথায় গেল এই অন্ধকারের মধ্যে? বঙ্কুর হাতটা ধরে বললাম, কি হবে এবার? আমার খুব ভয় করছে। বঙ্কু বলল, বটে, অত ভয়ের কি আছে? কিন্তু স্পষ্ট শুনলাম ওর গলার স্বরের কাঁপা কাঁপা আওয়াজ। ঝড়ের বেগ ক্রমশ বাড়তে লাগলো। বিদ্যুৎও ঘন ঘন চমকাচ্ছে। ঝড়ের দাপটে এলোমেলো হাওয়া। গাছগুলোকে দেখে মনে হচ্ছে ওরা যেন জ্যান্ত হয়ে উঠে আক্রোশে হাত পা ছুটছে। আমি বঙ্কুর হাতটা ধরে টান মেরে বললাম, আর আমি যাব না। যা হয় এখানেই হোক, তুই গাছতলাতেই দাঁড়া। গাছতলায় দাঁড়ানো তো এখন
ভয়ানক রিস্কি। যে কোনো মুহূর্তে ওকে শেষ করতে দিলাম না। বললাম, হয় হোক, তুই দাঁড়া। এই সময় কোথা থেকে যেন হরিমাধবের গলা ভেসে এলো, লালটুবাবু, তোমার বন্ধুকে বলো আমি একদম মিথ্যে কথা বলি না। আমি চিৎকার করে বললাম, আপনি কোথায়? গলাটা এবার খুব কাছেই শোনা গেল, ভয় নেই, আমি তোমাদের কাছেই আছি। আপনাকে দেখতে পাচ্ছি না কেন? আমার কথার উত্তর না দিয়ে হরিমাধব বলল, তোমার মামাবাবু আমাকে বিশ্বাস করতেন খুব। আমার ওপর একবার সমস্ত বাড়ি ঘর ফেলে শহরে গিয়ে 10 দিন ছিলেন। আমি নিজে হাতে সব দিক সামলেছি। তোমার মামাবাবু বোধহয় একটু বোকাও ছিলেন, না হলে বাড়ির কাজের লোককে কেউ অত বিশ্বাস করে? হরিমাধব একটু থামল। এই সময় একটা প্রচণ্ড আলোর ঝলকানি খেলে গেল আকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। তারপরেই দূরে কোথাও একটা বিকট শব্দে বাজ পড়ল। আমি ভয়ে বঙ্কুকে জড়িয়ে ধরলাম। জীবনে এত ভয়ঙ্কর ঝড় দেখিনি। আবার হরিমাধবের গলা শোনা গেল, তোমার মামাবাবুকে 2 চক্ষে দেখতে পারত না তারই এক প্রতিবেশী। হিংসে করত খুব, আর আমাকে বলতো জীবনবাবুর ক্ষতি করতে। জানো, আমিও একদিন টাকার লোভে রাজি হয়ে গেলাম। তোমার মামাবাবুর বড় বড় পুকুরগুলোতে রাতের অন্ধকারে বিষ ফেলে দিলাম। বৃষ্টি শুরু হলো এই সময়। ঝড়টা একটু কমেছে। আমি সাহস সঞ্চয় করে ধীরে ধীরে এগোনোর জন্য ভাবছি। এতক্ষণে বুঝতে পারছি হরিমাধব লোকটা মোটেই সুবিধের নয়। প্রথমেই আমার সন্দেহ হয়েছিল। হরিমাধব বলল, শুনছো তো লালটুবাবু? আমি বললাম, শুনছি। তারপর শোনো, পরদিন সকালবেলা তোমার মামাবাবু আমাকে জড়িয়ে ধরে কি কান্না! একটা মাছের সাইজ যদি দেখতে লালটুবাবু, ঠিক এত বড়। অন্ধকারে যদিও হরিমাধবের দেখানো সাইজ আমি দেখতে পেলাম না, তবে উপলব্ধি করলাম সাইজ বড়ই হবে। বললাম, তারপর? হরিমাধব একটু চুপ করে থেকে বলল, তার ঠিক 2 দিন পরেই শহর থেকে বাড়ি ফেরার পথে প্রচণ্ড ঝড় বৃষ্টি নামল। আজকের মতো আকাশে ঘন ঘন আলো চমকাতে লাগলো। আমি সেই ঝড় উপেক্ষা করেই পথ চলেছিলাম। হঠাৎ এই জায়গাটা আসতেই বিপদটা ঘটল। মেঘের গর্জন আর বাতাসের প্রচণ্ড ঝাপটার মধ্যে আমার মাথায় বিরাট একটা গাছের ডাল, সত্যি বলছি লালটুবাবু, বিরাট একটা নিম গাছের ডাল ভেঙে পড়ল। প্রায় আর্তনাদ করে বঙ্কু বলে উঠল, তার মানে? হরিমাধব বলতে লাগলো, হ্যাঁ বঙ্কু বাবু, সত্যি বলছি, তোমরা যে গাছটার নিচে দাঁড়িয়ে আছো ওটাই সেই নিম গাছ। ওরই একখানা ডাল আমার মাথাটাকে থেতলে দিল। পরদিন সকালে গ্রামের লোক আমাকে যখন উদ্ধার করে, বুঝতেই পারছ অত বড় ডাল পড়লে কেউ বাঁচে? একেবারে শেষ, বিশ্বাসঘাতকতার শাস্তি। আমার শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। বঙ্কুকে আমি আরো জড়িয়ে ধরে বললাম, তখন
বঙ্কু আর কথা বলতে পারছে না। বুঝতে পারছি এই মুহূর্তে ওর সমস্ত সাহস নিঃশেষ হয়ে গেছে। দূরে এই সময় একটা আলোর রেখা দেখা গেল, সরু আলোর রেখা এদিকেই আসছে। আমাদের তখন চলার ক্ষমতা নেই, পা দুটো অসাড় হয়ে গেছে যেন। কেবলই মনে হচ্ছে এক অশরীরী আত্মা এখনই বুঝি আমাদের ওপর ঝাঁপিয়ে পড়বে। আমি চোখ বন্ধ করে স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। মামার বাড়ি যখন পৌঁছলাম তখন রাত প্রায় 10টা। মামিকে বললাম, তাড়াতাড়ি চা করো, আর পারছি না। মামা বললেন, আগে হাত মুখ ধুয়ে ভালো করে বস, তারপর সব শুনছি। আমি আর বঙ্কু ভালো করে হাত মুখ ধুয়ে এসে বিছানায় বসলাম। মামির চা করা হয়ে গেছিল। আমাকে বললেন, নে এবার চা খেতে খেতে সব বল। আমি চা খেতে খেতে সব বললাম। শুনে তো মামা মামি দুজনেরই চোখ ছানা বড়া। মামি বললেন, বলিস কি, ঝড় বৃষ্টি হয়েছে তো কখন? মামা বললেন, হরি মাধবী যে আমার পুকুরে বিষ ফেলেছিল সেটা পরে আমি জেনেছি, কিন্তু ততদিনে ও আর বেঁচে নেই। আমিও মনে মনে ওকে ক্ষমা করে দিয়েছি। বঙ্কু জিজ্ঞেস করলো, আচ্ছা মামা বাবু, আপনি জানলেন কি করে যে আমরা বিপদে পড়েছি? আলো নিয়ে সেই লোকটি ঠিকমতো সময়ে না পৌঁছলে কি যে হতো। মামা বললেন, আর বলো না, আমি তখন ঘরে কাজ করছি। এই সময় উঠানের মধ্যে কে যেন এসে দাঁড়ালো। অন্ধকারে চিনতে পারলাম না, শুধু বলল, বাবু আপনার ভাগ্নেরা আস্তে আস্তে ওই নিম গাছের তলায় পথ হারিয়ে ফেলেছে, শিগগির একটা লোক পাঠান। তখন গলাটা বুঝতে পারিনি, এখন যেন মনে হচ্ছে। যাগ্গে আমার দিকে তাকিয়ে বললেন, তোরা আর দেরি করিস না, খাওয়া দাওয়া করে শুয়ে পড়। সেই রাতে আমরা দুজনেই হরিমাধবের কথা চিন্তা করতে করতে একসময় ঘুমিয়ে পড়লাম।